প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে যারা অপারেশন করতে হবে মানে কিভাবে আপনারা সুনির্দিষ্টকরণ করেন এবং একটি ব্যক্তি বা একটি শিশুর 15 বছর বয়সে বা আর্লি স্টেজে বা 12 বছর বয়সে যখনই অপারেশন করতে হবে, অপারেশন তো একটি লম্বা প্রক্রিয়া, অপারেশনের প্রতি একটু ভয় রয়েছে, একটু আতঙ্ক রয়েছে এবং কিছুটা খরচ বা ব্যয়বহুল একটি প্রক্রিয়া, সবাই তো এটি আসলে গ্রহণ করতে পারে না। আমি প্রত্যেকটি প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে। আমরা অপারেশনের প্রক্রিয়া নিয়ে বলার আগে আমাদের একটু ইন্ডিকেশন জানা জরুরি আছে। ইন্ডিকেশন হচ্ছে যে যে সমস্ত বাচ্চাদের কব অ্যাঙ্গেল 40 ডিগ্রি বেশি হয়ে থাকে এবং এটা যদি প্রোগ্রেসিভ হয়, প্রোগ্রেসিভ মানে হলো যে এটা দিন দিন বাড়ছে, আমরা 3 মাস বা 6 মাস পরে যে ফলোআপগুলো দিই তাতে দেখা যাচ্ছে এটা প্রতিদিনই প্রতি 6 মাস পর পরে এটার অ্যাঙ্গেল আরও বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এটা আরও প্রোগ্রেস করবে। সো আরও যদি প্রোগ্রেস করে তখন কিছু কমপ্লিকেশন ডেভেলপ করার চান্স থেকে যায়। যেমন যদি এটা ওই পিঠ বরাবর হয়, ডরসাল স্পাইন হয়, তখন আমাদের যে ফুসফুস থাকে, ফুসফুস একদিকে তখন চেপে যায়, একদিকে চেপে গেলে তখন অনেক সময় এটা পার্সেন্টেজ অনেক কম, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাই এরকম যে তার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু বিষয় আছে যে দেখতে তো বাঁকা লাগলে আবার সোশ্যালি সে বুলিংয়ের শিকার হচ্ছে, সে মানুষজন তাকে ভালোবাসায় বলছে না, তার সাথে অন্য বাচ্চারা মিশছে না, এরকম কিছু বিষয় থাকে, তখন আমাদেরকে কসমেটিক পারপাসে সার্জারির প্রয়োজন হয়। এই সমস্ত বিষয় থাকে। এখন আপনি পরে যেটা জানতে চেয়েছেন যে আমরা কিভাবে অপারেশন করি। অপারেশন যেটা করতে হয়, অপারেশন আমরা সাধারণত রড এবং স্ক্রু দিয়ে অপারেশন করি। রড এবং স্ক্রু দিয়ে অপারেশন করার মাধ্যমে এই বাঁকা জিনিসটাকে এটা সোজা করে ফেলা সম্ভব। তাতে করে আমাদের এটা নির্দিষ্ট বয়স আছে, যেটা আমরা আলাপ করে ফেলেছি ইতিমধ্যে যে আমরা নির্দিষ্ট বয়সে এটা করতে চাই। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অপারেশনটা অনেক রিস্কি একটা অপারেশন এবং ব্যয়বহুল অপারেশন। এটা সম্পর্কে আমাদের সবাইকে খুব জানা খুব জরুরি। রিস্কি বা কেন, ব্যয়বহুলটাই বা কেন? ব্যয়বহুলটা হচ্ছে যে ব্যয়বহুল ইন দ্য সেন্স যে আমরা এখানে অনেকগুলো স্ক্রু ইউজ করতে হয়, কারণ মেরুদণ্ড লম্বা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো নির্দিষ্ট আমাদের কিছু প্যারামিটারগুলো আছে যে কোন কোন ভার্টিব্রাগুলোকে ইনভলভ করে আমরা স্ক্রু দিলে আমি এটাকে সোজা করতে পারবো। এটা বই পুস্তকে স্পেসিফিকেশন আছে, আমরা সেই স্পেসিফিকেশন অনুযায়ী অপারেশন করি যাতে করে তার মেরুদণ্ডটা সোজা করা যায়। এই অনেকগুলো স্ক্রু ইউজ করলে এই স্ক্রুগুলো অনেক ব্যয়বহুল, এরা বাংলাদেশে এগুলো তৈরি হয় না, এগুলো আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়, ইন্ডিয়ান থেকে কিনে আসতে হয়। কোরিয়ান স্ক্রু আছে, ইউরোপিয়ান কিছু স্ক্রু এবং কিছু আমেরিকা থেকে কিছু স্ক্রু আছে, এগুলোর বিভিন্ন দামের ভেরিয়েশন আছে। তো এই দামের গুলো ভেরিয়েশনের কারণেই আমাদের অপারেশনটা ব্যয়বহুল হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কমপ্লিকেশনগুলোর কথা বলেছি আমরা। কমপ্লিকেশনগুলো মানে হচ্ছে এরকম যে এই অপারেশনটা যেহেতু মেরুদণ্ড রিলেটেড এবং মেরুদণ্ডের সাথে আমাদের স্পাইনাল কর্ড থাকে, সো যখন আমরা মেরুদণ্ডটা সোজা করতে যাই অনেক ক্ষেত্রে স্পাইনাল কর্ডের উপর প্রেশার পড়ে। স্পাইনাল কর্ডের উপর যদি প্রেশার পড়ে তখন স্পাইনাল কর্ডটা আঘাতপ্রাপ্ত হতে পারে। আঘাতপ্রাপ্ত হলে কিন্তু 2 পা অবশ হয়ে যেতে পারে। সোজা কথা বললে 2 পা প্যারালাইসিস হতে পারে। এটা স্কোলিওসিস সার্জারির সবচেয়ে বেশি ভয়ানক একটা কমপ্লিকেশন। তবে সুবিধার কথা হচ্ছে, আশার কথা হচ্ছে, এটাকে অবজার্ভ করার জন্য, এটাকে স্ক্রুটিনি করার জন্য, এটাকে জানার জন্য কিছু সিস্টেম আছে। আমরা অপারেশনের চলাকালীন সময় এই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি। এটাকে নিউরো মনিটরিং বলি। নিউরো মনিটরিং হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্র আমরা শরীরে এটা লাগিয়ে রাখতে হয় অপারেশনের সময়, এবং আমরা প্রতিটা কারেকশনের সময়, প্রতিটা স্ক্রু দেওয়ার সময়, প্রতিটা স্ক্রু ইনসার্শনের সময় আমরা টের পাই যে এই বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা। এবং এটাকে প্রিভেন্ট করার জন্য যখন আমরা এভাবে বুঝতে পারি যে কোনো না কোনোভাবে অন্যথা হয়ে যাচ্ছে, একটু ডেভিয়েট হয়ে যাচ্ছে নর্মাল থেকে, তখন আমরা ওখানে অপারেশনটা হল্ট করে দেওয়ার সুযোগ তৈরি হয়। আমরা চাইলেই অপারেশন তখন বন্ধ করে দিতে পারি। এই হচ্ছে আমাদের জন্য বাড়তি সুবিধা। সেক্ষেত্রে বাচ্চাটি যখন অপারেশন হচ্ছে, আপনারা দেখছেন ডেভিয়েশন ক্রিয়েট হচ্ছে বা জটিলতা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা হোল্ড করে দিয়ে কি ওই দিনের জন্য অপারেশনটা বন্ধ করে দেন, নাকি ওই বাচ্চাটার অপারেশনই করা হয়? এটা ডিপেন্ড করবে যে আমরা কি অবস্থায় আমরা ডেভিয়েশনটা বা অ্যাবনর্মাল সিচুয়েশন বা প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্তগুলো নিতে হয়। যেমন ধরেন যদি এরকম দেখি যে আমরা একটা পেশেন্ট আমাদের কাছে 70 ডিগ্রি কার্ভ নিয়ে আসছে, 70 ডিগ্রি কার্ভটাকে আমরা কারেকশন করার জন্য আমরা রড দিয়ে চেষ্টা করতেছি। যদি বেশি পরিমাণ কারেকশন করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এটা এরকম অ্যাবনর্মাল কিছু প্যারালাইসিস হওয়ার চান্স তৈরি হচ্ছে।
হচ্ছে, তখন আমরা পুরোপুরি কারেকশন করি না, অল্প কিছু কিছুটা রেখে রেখেই আমরা দিই। কারেকশন। কারণ আমাদের জন্য বাঁকা মেরুদণ্ডটা রেখে দেওয়ার চেয়ে যদি বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থভাবে হেঁটে চলে খেতে পারে, সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট প্যারালাইসিস হয়ে যাওয়ার চেয়ে। এই জন্য আমরা এই স্টেজে আমাদের এই সুযোগটা নেওয়ার সুযোগ তৈরি আছে। তো যে কমপ্লিকেশনগুলো, যে ভয়টা আমাদের আছে, সেই ভয়টা অনেকাংশে আমরা মিনিমাইজ করতে পারি নিউরোমনিটরের মাধ্যমে, নিউরোমনিটরের অবজারভেশনের মাধ্যমে সার্জারি করলে। তো এই যে নিউরো মনিটরের কথা বলছেন, যেটির মাধ্যমে আমরা এত বড় একটি বিষয় দেখে ফেলতে পারছি ক্যামেরার মাধ্যমে, যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা, নার্ভে কোনো চাপ পড়ছে কিনা, স্যার এটি কি বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল? এবং বাংলাদেশের বেশিরভাগ রোগীরা দেখা যায় এই ধরনের জটিলতা নিয়ে প্রত্যন্ত এলাকায় ঘুরছে, এবং বয়স যখন হয়ে গিয়েছে, বিবাহযোগ্য মেয়ে, তখন বাবা মারা খুব শঙ্কিত হতে থাকেন যে কি করবে এখন, আমার কন্যাটির কি হবে, বিয়ে হচ্ছে না, বা সমাজের জন্য বোঝা হয়ে গিয়েছে। তো তাদের উদ্দেশ্যে পরামর্শ কি? হ্যাঁ, এটাই আমাদের কাছে বেশি আসে। আপনি খুব চমৎকার পয়েন্ট বলেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টদেরকেই পাই যে ছোটোবেলায় ওনারা পিঠে বাঁকা বা মেরুদণ্ড বাঁকা দেখেছেন, কিন্তু ওনারা খুব বেশি গুরুত্ব দেন নাই। কিন্তু যখন বিয়ের সময় এসে গেছে, তখন ওনারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন যে এখন এটা কারেকশন করা যাবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এটা কারেকশন করা পসিবল হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন এটা রিজিড হয়ে যায়, বেশি শক্ত হয়ে যায় মেরুদণ্ডটা, তখন কিন্তু কারেকশন করা যায় না। তখন আমরা এই নিউরোমনিটরের হেল্প নিয়ে আমরা অপারেশনগুলো করি, এবং অপারেশনের সাকসেস রেট মোর দেন 90%, এবং বেশিরভাগ পেশেন্টই সেটা মেরুদণ্ড সোজা হয়ে যাচ্ছে, তারা স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারছে। সেক্ষেত্রে অনেক পেশেন্টের কোয়ারিজ থাকে যে আপনারা তো রড দিয়ে এবং স্ক্রু দিয়ে পুরো মেরুদণ্ডটাকে সোজা করে রাখছেন, কিন্তু যে পুরুষ বা যে নারী অপারেশন করলো, পরবর্তীতে তো তাকে অনেক ধরনের কাজের মধ্যে ইনভলভ হতে হবে। আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের কাজ করি, হ্যাভি ওয়েট বেয়ার করি, অনেক ধরনের কাজ করি। এগুলো কি ক্ষতিগ্রস্ত হবে কিনা? ক্ষতিগ্রস্ত বলতে যেটা মিন করে, ব্যাপারটা সেরকম না। এটা কিছুটা রেস্ট্রিকশন হয়, আপনি বলতে পারেন। যেমন ধরেন, আমরা মেরুদণ্ডের একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার, আমরা চাইলেই আমরা নামাজ পড়ার জন্য, আমরা মুসলমান হিসেবে যখন আমরা নামাজ পড়ার জন্য রুকু দিই বা সেজদা দিই, তখন পুরো মেরুদণ্ডটা কিন্তু ফ্লেক্সিবল অবস্থায় নিচে নিয়ে যাওয়া যায়, আবার আমরা সোজা করতে পারি। এই কাজে কিছুটা রেস্ট্রিকশন হয়, পুরোপুরি রেস্ট্রিকশন হয় না, কিছুটা রেস্ট্রিকশন হয়। কিন্তু যে ব্যক্তি মেরুদণ্ডের এত বড় বাঁকা রোগে আক্রান্ত এবং সে সুস্থ হওয়ার পরবর্তীতে এই রেস্ট্রিকশনটুকু কিন্তু তখন আর অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় না। আমরা এভাবেই বলি যে এটা একটা রিস্ক বেনিফিট রেশিও। আপনি যদি পুরো জিনিসটাকে সোজা করে নিতে চান, এই রেস্ট্রিকশনটুকু আপনি মানবেন। তবে এই রেস্ট্রিকশনটা তার ডেইলি লাইফে খুব বেশি যে ডিস্টার্ব করে, ব্যাপারটা এরকম না, এটা সামান্যই ডিস্টার্ব করে। এজন্য এটা আমরা খুব বেশি গুরুত্ব দিই। এমন কি কখনো হয়েছে যে একজন ব্যক্তির অপারেশন হলো 5 বছর পরে তার ওই রড বা স্ক্রুর জটিলতার কারণে আবারও তাকে অপারেশন করতে হয়েছে? ইট মে হ্যাপেন, এটা হতে পারে। এটা ডিপেন্ড করবে যে একজন মানুষ কীভাবে তার লাইফ লিড করছে। অনেক মানুষ যদি একটা বাচ্চা অপারেশন করার পরে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যে সময় হোক, উনি যদি আনডিউ কোনো ঘটনা ঘটে যায় বা অ্যাক্সিডেন্ট হতে পারে, গাছ থেকে পড়ে যেতে পারে, তাহলে তো এটা তো আপনার ইনস্ট্রুমেন্টগুলো ভেঙে যেতে পারে। তো ব্যাপারটা যদি এরকম করে আমাদের কাছে আসে, এটা আমাদের রিভিশন করার সুযোগ আছে। নিশ্চয়ই। তার মানে একদম আলোচনার শেষ প্রান্তে এসেছি। এ ধরনের জটিলতা নিয়ে যে সমস্ত পরিবারগুলো ভুগছে, যে ছেলে বা মেয়ে ভুগছে, আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই যে এ ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই আছে, এবং আপনারা সেটিকে করছেন। সেটি আমাদের বাংলাদেশে থেকে প্রত্যেকটি নারী বা পুরুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এবং সেটা আমরা গর্বের সাথেই বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা সুপারস্টিশন যেটা সমাজে প্রচলিত ছিল, আপনি বলেছেন ইতিমধ্যে। ব্যাপারটা আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই, আমরা সবাইকে সচেতন করতে চাই। এই চিকিৎসা বাংলাদেশেই পসিবল। আমরা এই চিকিৎসা বাংলাদেশের সরকারি মেডিকেলগুলোতে, যেমন ঢাকাতে পঙ্গু হাসপাতালে এই চিকিৎসা হয়, নিউরো সায়েন্স হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই অপারেশনগুলো হয়ে থাকেন। এখন আপনারা এবং কিছু কিছু প্রাইভেট হসপিটালও যেমন বাংলাদেশের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে নিউরোমনিটরের মাধ্যমে আমরা এই অপারেশনগুলো করে থাকি। এখন আমরা সবাইকে পরামর্শ দিব, আপনারা অবশ্যই সচেতন হবেন। আপনাদের বাচ্চাদেরা যারা আক্রান্ত, ইভেন যারা বড়, যারা অ্যাডাল্ট স্পাইনাল ডিফর্মিটিতে আক্রান্ত, তারা অবশ্যই পরামর্শ নেবেন, আমাদের কাছে আসবেন, যে কোনো স্পাইন সার্জনের কাছে যাবেন, ওনারা আপনাদেরকে পরামর্শ দিবেন যে এটা অপারেশন যোগ্য কিংবা অপারেশন ছাড়াই ভালো করে চলা সম্ভব, এবং যদি অপারেশনের প্রয়োজন হয়, এটা সেফ সার্জারি, এটা করা সম্ভব, বাংলাদেশেই সম্ভব। নিশ্চয়ই স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, আপনার পরিবারের সন্তানটি, কন্যা হোক বা ছেলে সন্তান হোক, সে যদি মেরুদণ্ডে এ ধরনের কোনো জটিলতা ভোগ করে, স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ডে ভোগে, তবে অবশ্যই সময় ক্ষেপণ না করে যে কোনো ধরনের স্পাইন সার্জনের কাছে গিয়ে অবশ্যই চিকিৎসা সেবার আওতাভুক্ত হন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।